আরেকটা প্রবলেম আছে, এটা হচ্ছে একটা নততল আছে, নততলে কোনো একটা বস্তু না পিছলে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। ছবিটা হচ্ছে এরকম, এই হচ্ছে একটা নততল, এটি এইখান থেকে ধরে নিচ্ছে একদম উপর থেকে, টপ মোস্ট পয়েন্ট থেকে একটা বলকে, এটা একটা বল, ঠিক আছে, গোল বল, নিরেট একটা বল, একে এইখান থেকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হলে কি হবে, এ আস্তে আস্তে ঘুরবে এর কেন্দ্রটাকে কেন্দ্র করে, এবং যেমন ঘুরবে সেরকম সামনের দিকেও আস্তে আস্তে এগিয়ে যাবে, নততল বরাবর নামবে। এবং এখানে শর্ত বলেই দেওয়া আছে যে এটা পিছলে যাচ্ছে না, না পিছলে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তাহলে যে যে জিনিসগুলো ক্যালকুলেট করতে বলে সেটা হচ্ছে যখন এ নিচে পৌঁছাবে বা এ কত ত্বরণ নিয়ে নিচে নামবে, এর রৈখিক ত্বরণটা কত, এর কৌণিক ত্বরণটা কত, এই জাতীয় জিনিসগুলো নির্ণয় করতে বলে। তো এক্ষেত্রে আসা যাক রৈখিক ত্বরণ বা কৌণিক ত্বরণ কি কি হবে। তার আগে রৈখিক ত্বরণ বা কৌণিক ত্বরণ নির্ণয় করতে গেলে এর উপর কি কি বল কাজ করছে সেই বলগুলোকে প্রথমে দেখতে হবে, কোন দিকে কত বল কাজ করছে। এই হচ্ছে বস্তুটা, বলগুলো প্রথমে দেখে নাও। বল, প্রথম যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এর এমজি বা ওজন কাজ করবে নিচের দিকে উল্লম্ব ভাবে, এইদিকে এমজি ওজন কাজ করবে। এই ওজনটাকে দুটো উপাংশে ভেঙে দেওয়া যায়, একটা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে এই লম্ব ইয়ে বরাবর। যদি নতি কোণটা এই কোণটা থিটা হয় তাহলে অতি অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এটা আগে করা হয়েছে। তাহলে এইদিকে উপাংশ হবে mg cos থিটা, এইদিকে উপাংশ হবে mg sin থিটা। এই যে mg cos থিটাটা রয়েছে, mg cos থিটাটা এই মেঝেটার উপর লম্বভাবে কাজ করছে, তাহলে মেঝেটা সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বলতে পারি। mg cos থিটার ঠিক উল্টো দিকে এই প্রতিক্রিয়া বলটাকে আমরা m হিসাবে ধরে নিচ্ছি। আরেকটা বল কাজ করবে, যেহেতু বস্তুটা নিচের দিকে গড়িয়ে পড়ছে সেহেতু ঘর্ষণ বল কাজ করবে ঠিক গতির বিপরীত দিকে, মানে এই সংস্পর্শ তলটাতে সংস্পর্শ তল বরাবর বিপরীত দিকে, এদিকে হচ্ছে এফ, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলটা কাজ করবে উপরের দিকে। এই হচ্ছে বিভিন্ন বলগুলো যেগুলো বস্তুটার উপর কাজ করছে। এরপর যেভাবে স্টেপ গুলো বললাম সেই স্টেপ অনুসারে ক্যালকুলেশন গুলো করো। প্রথমে রৈখিক গতির একটা সমীকরণ, তারপর বৃত্তীয় গতির একটা সমীকরণ। প্রথমে আসা যাক রৈখিক গতি। রৈখিক গতি, রৈখিক গতিটা যদি বিচার করি সমীকরণ কি জাতীয় আসবে, এফ বল সমান ভর গুণিত ত্বরণ, এফ সমান এম ইনটু এ, এটা হচ্ছে রৈখিক ত্বরণ। আচ্ছা, বস্তুটা যেহেতু নিচের দিকে নামছে, নিচের দিকে কি বল কাজ করছে, এই mg sin থিটাটা, আর উপর নিচ বরাবর আরো একটা বল কাজ করছে সেটা হচ্ছে এই এফ ঘর্ষণ বল। নিশ্চয়ই mg sin থিটাটা বেশি এখান থেকে, তাই নিচের দিকে নামছে, তাহলে মোট বল এক্ষেত্রে কত হবে, নিশ্চয়ই mg sin থিটা মাইনাস f, এটা হচ্ছে মোট বল, এটা সমান হবে m ইনটু a, এটা হচ্ছে রৈখিক গতির সমীকরণ। এটাকে এক নম্বর সমীকরণ নাম দিতে পারো। এরপর বৃত্তীয় গতি বিচার করতে হবে। বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি মানে যেহেতু ঘুরছে বৃত্তাকার গতি,
বৃত্তীয় গতি সৃষ্টির সমীকরণ বলে কি হয়, টর্ক বা বলের ভ্রমণ টাউ সমান হয় I ইনটু আলফা এই জাতীয়। এখন টাউ এই টর্কটা আমাকে খুঁজে বের করতে হবে, টর্ক কত আর কোন বলের প্রভাবে টর্কটা সৃষ্টি হচ্ছে। এর আগে যা এক্সপ্লেইন করা হলো এই যে এফ ঘর্ষণ বল, এইটা দেখো কেন্দ্র থেকে খানিকটা দূরে প্রযুক্ত হচ্ছে, তাহলে এফ বলের প্রভাবেই যা টর্ক সৃষ্টি হওয়ার সেটা হবে, আর বাকি বলগুলো সবগুলোই তো কেন্দ্র দিয়ে প্রযুক্ত হবে, তাহলে এইগুলোর প্রভাবে কোনো টর্ক থাকবে না। তাহলে এই ক্ষেত্রে টর্ক সমান হবে বল এফ গণিত কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব যদি এইটার ব্যাসার্ধ যে চাকাটা ঘুরছে বা যে গোল বলটা ঘুরছে ব্যাসার্ধটা যদি ক্যাপিটাল আর ধরে নিই, তাহলে এফ ইনটু ক্যাপিটাল আর বল গণিত কেন্দ্র থেকে দূরত্ব এটা হচ্ছে টর্ক সমান হচ্ছে আই ইনটু আলফা। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দেবো। এই এক আর 2 নম্বর সমীকরণ। আরেকটা যেহেতু এখানে বলা আছে না পিছলে গড়িয়ে চলছে, তাহলে আরো একটা সমীকরণ তুমি অটোমেটিক্যালি পাবে, সেটা হচ্ছে a সমান আলফা ইনটু আর। এটা না পিছলে গড়িয়ে চলার শর্ত, এটা একটা 3 নম্বর সমীকরণ। এই 1 2 আর 3 এটা সমাধান করে তোমাকে যেটা বার করতে বলেছে সেটা বার করতে হবে। তাই a রৈখিক ত্বরণ কিংবা আলফা কৌণিক ত্বরণ, এখন যাই বার করতে বলো তোমাকে রৈখিক ত্বরণটা ক্যালকুলেশন করতেই হবে। তাই প্রথমে রৈখিক ত্বরণটা বার করে নাও। কিভাবে বার করবে, একই পদ্ধতি। এখানে আলফা আছে, রৈখিক ত্বরণ এটাকে যদি বার করতে হয় তাহলে এখান থেকে আলফাটাকে হটাতে হবে, আলফাটাকে হটাও। 3 নম্বর সমীকরণ থেকে কি পাবে, আলফা সমান a বাই আর, এই ক্ষেত্রে আর বলতে ব্যাসার্ধটা, মানে এই ক্ষেত্রে ক্যাপিটাল আর বসাবো, a ডিভাইড বাই ক্যাপিটাল আর, যেহেতু ব্যাসার্ধটা ক্যাপিটাল আর ধরেছে। তাহলে 2 নম্বর সমীকরণে বসাও। 2 নম্বর সমীকরণ থেকে f ইনটু ক্যাপিটাল আর সমান i ইনটু আলফার জায়গায় a বাই আর, এখান থেকে f টা বার করে নাও, f সমান হবে i ইনটু a ডিভাইড বাই r স্কয়ার। 2 নম্বর সমীকরণ থেকে f টা বার করলে সেই f টা 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। এবার 1 নম্বর সমীকরণ mg মাইনাস f, f এর জায়গায় এটা বসাচ্ছি i ইনটু a ডিভাইড বাই r স্কয়ার সমান m ইনটু a। ও এখানে mg sin থিটা আছে, তার মানে 1 নম্বর সমীকরণে mg sin থিটা মাইনাস a এটা। এবার এইগুলোকে একটা সাইডে নিয়ে যাও, তো এটাকে বার করো। এইগুলোকে যদি একটা সাইডে নিয়ে যাও দেখো এটা কমন চলে যাবে, পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে m প্লাস i বাই r স্কয়ার সমান হচ্ছে mg sin থিটা। এবার এখান থেকে a বার করে নাও, a সমান জাস্ট এই পুরো টার্মটা নিচে ভাগ হয়ে যাবে, যা সমীকরণ আসবে সেটা। তাহলে a সমান আলটিমেটলি যেটা আসবে a সমান আসবে mg sin থিটা ডিভাইড বাই m প্লাস i বাই r স্কয়ার। ঠিক দেখো আগে যে সমীকরণটা এসেছিল a, এই সমীকরণটাও হুবহু একই সমীকরণ, শুধু উপরেরটা একটু আলাদা, mg sin থিটা। আগে mg বলের প্রভাবে রৈখিক গতি সৃষ্টি হচ্ছিল আগের প্রবলেমটাতে, তাই mg এসেছিল। এক্ষেত্রে mg sin থিটার প্রভাবে রৈখিক গতি সৃষ্টি হচ্ছে, তাই এই জায়গায় mg sin থিটা এসেছে। আর বাকি পুরো সমীকরণটা তাই হবে। যেটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে এই আইটাকে বসাতে হবে। আইটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এইটা হচ্ছে একটা নিরেট গোল বল, নিরেট গোলক, তাহলে দেখবে বইয়ে যে ছকটা দেওয়া আছে জড়তা ভ্রমকে, সেখানে আয়ের ফর্মুলা গোলকের জন্য, নিরেট গোলকের জন্য, নিরেট গোলক, নিরেট গোলকের আই এর ফর্মুলা হয় 2 এর 5 m ইনটু r স্কয়ার, এই জাতীয় ফর্মুলাটা। এবার যদি বলা থাকে এটা নিরেট একটা গোল বল যেটা কুড়িয়ে কুড়িয়ে পড়ছে, তাহলে i এর জায়গায় 2 এর 5 m r স্কয়ার বসাতে হবে।
যদি নিরেট গোল বলা না থেকে বলা হতো এটা একটা চাকা, যেটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে। চাকা মানে বৃত্তাকার চাকতি ধরে নিতে পারো। বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আয়ের ফর্মুলাটা কি হয়? হাফ এম আর স্কয়ার হয়। তাহলে 2 এর 5 এম আর স্কয়ারের জায়গায় হাফ এম আর স্কয়ার বসবে। সেই অনুসারে ফর্মুলাগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, বাস এইটুকু। এবার যদি বলে এর কৌণিক ত্বরণ কত, কৌণিক ত্বরণ আলফা সমান তো জানাই আছে, আলফা সমান কি হয়? a বাই r। এই সমীকরণ থেকে a বার করছো, এটা এখানে বসাবে, আলফা বেরিয়ে যাবে। এই দুটো জিনিসই ক্যালকুলেট করতে হবে। শুধু খেয়াল রাখা যে এইখানে যে আইটা, এইটা বস্তু বিশেষে পাল্টে পাল্টে যাবে কিন্তু। এই হচ্ছে দুটো প্রবলেম যেটা ছিল। আরো একটা প্রবলেম করতে হবে, সেটা হচ্ছে এটার সাথে যদিও সম্পর্কিত নয়। বৃত্তীয় গতি চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন ওখানে একটা প্রবলেম হয়েছিল যে চার চাকা গাড়ির গতি, একটা অনুভূমিক রাস্তায় চার চাকা গাড়ি যাচ্ছে বা সাইকেল যাচ্ছে। সাইকেল গেলে কি হয়, যদি একটা টার্নিং নিতে হয় তাহলে সাইকেলটা টার্নিং এর দিকে ঠেলে যায়। কিন্তু যদি চার চাকা যুক্ত গাড়ি যায় এবং টার্নিং নাই কোনো একটা রাস্তা বরাবর, তাহলে গাড়িটা তো আর হেলে যেতে পারে না। সেক্ষেত্রে শুধুমাত্র ঘর্ষণ বলটাই অভিকেন্দ্র বল সরবরাহ করে। এই জাতীয় প্রবলেম গুলো হয়েছিল। সেক্ষেত্রে পিছলে না যাওয়ার শর্ত আমরা বের করেছিলাম। ঠিক আছে, নেক্সট যেটা বার করতে হবে আমাদেরকে, যে অনেক সময় গাড়ি যদি হাই স্পিডে টার্নিং নিতে যায়, পিছলে যাওয়ার তো একটা সম্ভাবনা থাকে, আরো একটা সম্ভাবনা থাকে গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা। এর আগে বৃত্তীয় গতি চ্যাপ্টারে যেটা আমরা পড়েছি পিছলে না যাওয়ার শর্ত নির্ণয় করেছি। আজকে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে উল্টে না যাওয়ার শর্ত ক্যালকুলেট করতে হবে। পিছলে যাওয়া আর উল্টে যাওয়ার মধ্যে তফাৎ আছে কি? তো ধরে নাও যে এই হচ্ছে রাস্তা, এরকম টার্নিং আছে, কোন একটা চার চাকা যুক্ত গাড়ি এই সাইডে আসবে এবং এই রাস্তা বরাবর টার্নিং নেবে এদিক থেকে এদিকে। এই টার্নিং নেওয়া মানে হচ্ছে কোন একটা বড়সড় বৃত্তাকার, এই রাস্তাটা বড়সড় কোন একটা বৃত্তের সামান্য অংশ, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কিছু একটা ধরে নাও ছোট হাতে আর, এই আর ব্যাসার্ধের বৃত্তপথে ও টার্নিং নেবে। ঠিক আছে, এখন সম্পূর্ণ গাড়িটা না এঁকে গাড়ির খানিকটা অংশ আঁকছি। এটা অনুভূমিক রাস্তা। বৃত্তপথের ব্যাংকিং পড়ানো হচ্ছে, ব্যাংকিং যুক্ত রাস্তা না, এটা একটা অনুভূমিক রাস্তা। ঠিক আছে, অনুভূমিক রাস্তাতে গাড়িটা একটু বড় করে আঁকছি যাতে বিভিন্ন বলগুলো আঁকতে সুবিধা। এটা হচ্ছে গাড়ি আর এখানে তার চাকাগুলো আছে, এটা হচ্ছে চাকা। ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির দুটো চাকা আর গাড়িটা উপরে আছে এবং রাস্তা বরাবর এসে টার্নিংটা নেবে। ঠিক আছে, এখন টার্নিং নেওয়ার সময় পিছলে না যাওয়ার একটা শর্ত নির্ণয় করা হয়েছে। পিছলে পিছলে না যাওয়ার শর্ত, পিছলে না যাওয়ার শর্ত ছিল এইরকম যে গাড়িটার বেগ ভিটা হয় লেস দেন অর ইকুয়াল টু হতে হবে রুট ওভার মিউ জি আর, এই টাইপের একটা ফর্মুলা ছিল। সরি, ব্যাসার্ধটা স্মল আর ধরেছি, তার মানে স্মল আর মিউ আর জি, এই টাইপের একটা ফর্মুলা ছিল। এখন যেহেতু পিছলে না যাওয়ার শর্ত, পিছলা না মানে স্কিড করে যাওয়া, তাহলে এটাকে ভি সাফিক্স দিয়ে এস নাম দিচ্ছি, স্কিড করে যাওয়া, ভিএস টা হয় এরকম একটা ফর্মুলা দাঁড়িয়েছিল। এখন উল্টে না যাওয়া শর্ত, উল্টানো মানে কি, যদি কার রেসিং গুলো দেখেছো বা সিনেমা দেখেছো তাহলে গাড়ি যখন কোনো একটা রাস্তাতে টার্নিং নিতে চায় তখন উল্টে, যদি উল্টে যায় তাহলে কোন দিকে উল্টে যায়, মানে কেন্দ্রের দিকে উল্টে যায় নাকি কেন্দ্র থেকে বাইরের দিকে উল্টে যায়? আর স্বাভাবিক অভিজ্ঞতা বলে যে গাড়িটা যদি টার্নিং নিতে এরকম ভাবে চায় তাহলে কেন্দ্র থেকে বাইরের দিকে গাড়িটা উল্টে যাবে। অর্থাৎ এই যে কেন্দ্রের দিকে যে চাকাটা মাটির সাথে স্পর্শ হয়ে আছে এই চাকাটা উপরে উঠে যাবে, এই চাকাটা যদি উপরে উঠে যায় তাহলে গাড়িটা এই দিকে পাল্টি খেয়ে যাবে।
ঠিক আছে, এরকম ভাবে পাল্টে দিয়ে উল্টে। এখন উল্টানো কথাটার মানেটা কি? উল্টানো কথাটার মানে হচ্ছে গাড়িটার মধ্যে একটা বৃত্তীয় গতি সৃষ্টি হবে। ঠিক আছে, যেহেতু চাকাটা উল্টে যাবে তাহলে একটা বৃত্তীয় গতি সৃষ্টি হলে তবেই গাড়িটা উল্টে যাবে। এখন যেটা ক্যালকুলেট করতে হবে উল্টে না যাওয়ার শর্ত। উল্টে না যাওয়ার শর্ত মানে বৃত্তীয় গতির সৃষ্টি না হওয়ার শর্ত। উল্টানো মানে হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে উল্টে না যাওয়ার শর্ত মানে বৃত্তীয় গতি সৃষ্টি না হওয়ার শর্ত। আর বৃত্তীয় গতি সৃষ্টি না হওয়ার শর্ত কি? তাহলে বৃত্তীয় গতি সৃষ্টি না হওয়ার শর্ত কি? বৃত্তীয় গতি সৃষ্টি হওয়ার শর্ত কি? কখন একটা বস্তুর মধ্যে বৃত্তীয় গতি সৃষ্টি হয় না, বস্তুর উপর যদি বাইরে থেকে বলের ভ্রামক বা টর্ক প্রযুক্ত হয় তবে বৃত্তীয় গতি সৃষ্টি হবে। আর বৃত্তীয় গতি সৃষ্টি হবে না কখন? যদি বাইরে থেকে কোন রকম বলের ভ্রামক বা টর্ক প্রযুক্ত না হয় তাহলে বৃত্তীয় গতি সৃষ্টি হবে না। তাহলে না হওয়ার শর্ত হচ্ছে মোট বলের ভ্রামক সমান 0 হতে হবে বা মোট টর্ক সমান 0 হতে হবে, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে এই শর্তটা হচ্ছে বৃত্তীয় গতি সৃষ্টি না হওয়া শর্ত, অর্থাৎ উল্টে না যাওয়া শর্ত। এবার এই শর্তর মেন এইটার উপর বেস করে আমরা দেখব যে আলটিমেট শর্তটা কি বেরোচ্ছে। ঠিক আছে, মানে এই রাস্তাটাকে আমি মুছছি, কল্পনা করে নাও এদিক থেকে এদিকে টার্নিং নেবে, তাহলে কি কি বল কোন কোন দিকে কাজ করবে সেটা একটু দেখো। গাড়িটা টার্নিং নিচ্ছে এদিক থেকে এইদিকে, ঠিক আছে, যদি এই দিক থেকে এই দিকে টার্নিং নিতে চায় তাহলে একটা অপকেন্দ্র বল কাজ করবে বাইরের দিকে, যেটা গাড়িটাকে ঠেলে বাইরের দিকে বের করে দিতে চায়। ঠিক আছে, এরকম যদি পথে টার্নিংটা নিতে চায় তাহলে অপকেন্দ্র বল বাইরের দিকে কাজ করবে এবং ঠেলে বাইরের দিকে বের করে দিতে চায়। ঠেলে যদি বাইরের দিকে বের করে দিতে চায় তখন সেই মুহূর্তে একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে চাকা আর রাস্তার মধ্যে। কোন দিকে কাজ করবে না, বস্তুর গতির প্রবণতা যেদিকে আছে তার উল্টো দিকে, মানে ভেতরের দিকে। মানে এই চাকাতে একটা ঘর্ষণ বল কাজ করবে ভেতরের দিকে এইটি, আর 2 নম্বর চাকাতে একটা ঘর্ষণ বল কাজ করবে ভেতরের দিকে এইদিকে এইটি। দুটো চাকায় দেখানো হয়েছে, চারটে চাকা আছে আরো পেছনে দুটো, সেখানে আরো দুটো কাজ করবে। আপাতত এই দুটো নিয়ে কাজ করবে। ধরে নিচ্ছি এই বলটা হচ্ছে F1, এই বলটা হচ্ছে F2 পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে। এবং যদি গাড়িটা পিছলে না যায় তাহলে F1 আর F2 এর যোগফলটা অতি অবশ্যই অপকেন্দ্র বলের সাথে সমান হবে। তাহলে 1 নম্বর সমীকরণ এখান থেকে যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে F1 যুক্ত F2 সমান কত হবে, m v স্কয়ার বাই r। সরি, ব্যাসার্ধ যেহেতু স্মল r ধরেছি তাহলে এই দুটো যোগফল অপকেন্দ্র বলের সাথে সমান। এইটা একটা সমীকরণ 1 নম্বর। আর কি কি কাজ করবে বল? আর যেটা কাজ করবে সেটা হচ্ছে গাড়িটার ওজন কাজ করবে নিচের দিকে। কোনখান দিয়ে না, গাড়ির যেটা ভর কেন্দ্র, ধরে নিচ্ছি এটা ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র দিয়ে গাড়ির ওজনটা নিচের দিকে কাজ করবে। কত mg পরিমাণ বল নিচের দিকে কাজ করলো। আর কি কি, যদি নিচের দিকে ওজন কাজ করে তাহলে গাড়িটা মেঝের উপর একটা বল প্রয়োগ করবে, রাস্তাটাও গাড়ির উপর সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া দেবে। কোথায় কোথায় প্রতিক্রিয়া দেবে না, যে যে জায়গায় গাড়িটা মাটির সাথে বা রাস্তার সাথে টাচ হয়ে আছে সেই সেই জায়গায়, কোথায় চাকার সাথে সংস্পর্শ হয়ে আছে, তাহলে যেটা লম্ব প্রতিক্রিয়া বল সেটা এই চাকা বরাবর উপর দিকে প্রযুক্ত হবে। ধরে নিচ্ছি এইটা একটা লম্ব প্রতিক্রিয়া বল, এটাকে R1 ধরে নাও। এই চাকার উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল হবে, এটা ধরে নিচ্ছি R2, দুখানা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে আরো একটা এখান থেকে সমীকরণ পাবো, সেটা হচ্ছে mg নিচের দিকে, R1 R2 উপরের দিকে, উপর নিচে কোনো গতি নেই, তাহলে নিশ্চয়ই এই R1
আর R2 এই দুটো যোগফলটা mg এর সাথে সমান হবে অতি অবশ্যই। এটা 2 নম্বর সমীকরণ। এখনো পর্যন্ত মেইন জায়গায় আসেনি। আচ্ছা, এখন উল্টে না যাওয়ার শর্ত কি ছিল? মোট বলের ভ্রামক বা টর্কটা 0 হতে হবে। এরপর আসো মোট বলের ভ্রামক নির্ণয়। মোট বলের ভ্রামক নির্ণয় করার ক্ষেত্রে ধরে নাও যে এর যেটা ভর কেন্দ্র এইটা মাটি থেকে মানে রাস্তা থেকে খানিকটা উচ্চতায় আছে। কত উচ্চতায়? না যদি এটা মাটির লেভেল ধরে নিই তাহলে এই হাইটটা ধরে নিচ্ছি h, ছোট হাতের h, এই উচ্চতায় এর ভর কেন্দ্র আছে। আর দুটো চাকার মধ্যবর্তী যেটা দূরত্ব, এই সমীকরণটা একটু মুছছি, f1 f2 mv²r এর নিচে লিখে দিচ্ছি। আচ্ছা, দুটো চাকার মধ্যবর্তী যেটা দূরত্ব এইটা আর এইটা, এই দূরত্বটা কিছু একটা ধরে নাও, দূরত্বটা ধরে নিচ্ছি 2s। এটা হচ্ছে দুটো চাকার মধ্যবর্তী দূরত্ব। 2s কেন ধরলাম? না এর যেটা ভর কেন্দ্র এটা ঠিক দুটো চাকার মাঝ বরাবর থাকবে। দুটো চাকার মাঝ বরাবর যদি থাকে তাহলে হাফ হাফ ডিসটেন্স কল্পনা করে নিতে পারি। কত কত হবে হাফ হাফ ডিসটেন্স কল্পনা করলে? নিশ্চয়ই এই সাইডটা হবে s আর এই দিকটা হবে যথারীতি s। টোটাল দূরত্ব হচ্ছে 2s। এরপর আসলে মোট বলের ভ্রামক। কটা বল প্রযুক্ত হচ্ছে? F1 একটা, R1 একটা, এই ক্ষেত্রে F2 একটা, R2 একটা, চারটে, আর mg আরেকটা, পাঁচটা। এই পাঁচটা বলের ভ্রামকের যোগফল হচ্ছে 0। এক একটা করে বার করো। প্রথমে F1 বলের ভ্রামকটা বার করছি। F1 বলের ভ্রামক মানে বল কিন্তু গণিত কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। তাহলে বল হচ্ছে F1 আর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। কেন্দ্র কোনটা? এই ভর কেন্দ্রটাকে কেন্দ্র করে যেহেতু গাড়িটা পাল্টি খাওয়ার সম্ভাবনা আছে একটা কোন একটা দিকে, তাহলে ভর কেন্দ্র থেকে লম্ব দূরত্ব F1, এই ক্রিয়া রেখা হচ্ছে এইটা। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কোনটা হবে? লম্ব দূরত্ব হবে এইটুকু মানে হাইটটা। এইটা হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ক্রিয়া রেখাটা। তাহলে F1 h, এটা হচ্ছে বলের ভ্রামক। কিন্তু বলের ভ্রামক একটা ভেক্টর রাশি, দিকটা দেখতে হবে। শুধুমাত্র বাকি বলগুলোকে বাদ দিয়ে যদি শুধুমাত্র F1 বলটা কল্পনা করো যে গাড়িটা ভাসছে, তোমার আকাশে ভাসছে, বাতাসে ভাসছে, তুমি শুধু F এইখানটাকে ক্লিপ করে মানে এইখানটাকে সেন্টার করে ধরে রেখেছো F বল প্রয়োগ করলে, তাহলে গাড়িটা কোন দিকে ঘুরবে? নিশ্চয় বাকি বলগুলো যদি না থাকে F বলটা কি হবে? গাড়িটা এই সাইডে ঘুরে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে F1 বলের প্রভাবে ঘূর্ণনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘূর্ণন হয় সেটাকে আমরা সচরাচর কি ধরি? পজিটিভ ধরি। তার মানে এটা হচ্ছে পজিটিভ। এই F1 বলের ভ্রমণ। একই রকম ভাবে R1 বলের ভ্রমণটা বার করুন। R1 বলের ভ্রমণ মানে প্রযুক্ত বল R1 ইনটু কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ক্রিয়া রেখাটা। R1 বলটা ক্রিয়া করছে এই বরাবর উপর দিকে, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হবে এইটুকু। এইটুকু মানে কি? এইটুকু মানে s টা, দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব 2s ধরেছি, তাহলে অর্ধেকটা দূরত্ব মানে হবে s। তাহলে R1 s এটি। এখন R1 বলের প্রভাবে ঘূর্ণনটা কোন দিকে হবে? যদি আর কোনো কিছু না থাকে শুধুমাত্র R1 বলটা প্রযুক্ত হয়, এই দিকে বল প্রয়োগ করেছো এখান থেকে ক্লিক করে দিয়ে, তাহলে গাড়িটা নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। তার মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ যুক্ত। F1 R1 হলো। F2 টা দেখো, F2 বলের প্রভাবে কোন দিকে ঘূর্ণন হবে? বাকি কোন রকম বল নেই, শুধুমাত্র এই চাকার উপর F2 বলটা এইদিকে কাজ করছে। প্লাস বলের ভ্রামকটা হবে F2 ইনটু কেন্দ্র থেকে দূরত্ব ক্রিয়া রেখাটা এইটা মানে h, F2 ইনটু h এই হবে। পজিটিভ না নেগেটিভ? না বাকি সব বলগুলো যদি ভুলে যাও, মাঝখানে ক্লিপ করা আছে F2 বল দ্বারা ওইদিকে টেনে দিয়েছো, তার মানেও কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে। তার মানে এটা F2 বলের প্রভাবে ঘূর্ণনটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটাও পজিটিভ। R2 বলটা দেখো, R2 বলের প্রভাবে যুক্ত প্রযুক্ত বল হচ্ছে R2, কেন্দ্র থেকে দূরত্ব ক্রিয়া রেখা হচ্ছে উপরের দিকে, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এইটুকু। এটা কত? পুরোটা ছিল 2s, অর্ধেকটা s, তার মানে R2 s। এটা বলের ভ্রামকের মান।
কিন্তু R2 বলের প্রভাবে ঘূর্ণনটা কোন দিকে ঘুরবে? যদি মাঝখানটা ক্লিপ করা থাকে সেন্টারটা R2 বলটা প্রযুক্ত হয়, এটা অতি অবশ্যই ক্লকওয়াইজ ঘুরে যাবে। তার মানে এইটা হবে নেগেটিভ R2 ইনটু S। চারটে বল হলো। আর 5 নম্বর বল কোনটা পড়ে আছে? mg। mg টা কোথা দিয়ে প্রযুক্ত হচ্ছে? তো কেন্দ্র দিয়ে প্রযুক্ত হচ্ছে। তার মানে এর জন্য কোনো বলের ভ্রামক থাকবে না। তার মানে এই চারটে বলের ভ্রামকের যোগফল হতে হবে 0। মোট বলের ভ্রামক না উল্টে যাওয়া শর্ত এটা। এরপর এটাকে একটু মডিফাই করে নাও। আর গুলোকে একদিকে, এফ গুলোকে আরেকদিকে। আর গুলোকে যদি একদিকে রাখি তাহলে এটা ফর্মুলা দাঁড়াবে r1 r2 s সমান f গুলোকে যদি অন্য সাইডে নিয়ে চলে যাও তাহলে দাঁড়াবে মাইনাস f1 প্লাস f2 ইনটু h। এই ফর্মুলা দাঁড়াচ্ছে। এখন দেখো f1 এক নম্বর সমীকরণ যেটা ছিল f1 প্লাস f2 সমান ছিল m v স্কয়ার বাই r। তাহলে এইখানে থেকে f1 প্লাস f2 বলে একটা টার্ম এসেছে, এটার জায়গায় m v স্কয়ার বাই r এই ফর্মুলাটা একটু বসিয়ে দাও f1 প্লাস f2 এর জায়গায়। তাহলে দেখো r1 মাইনাস r2 আচ্ছা ইনটু s সমান এদিকে মাইনাস সাইন আছে m v স্কয়ার বাই r m v স্কয়ার বাই r। আচ্ছা এই r টাকে ছোট হাতের r ধরে ছোট হাতের r m v স্কয়ার বাই r ইনটু h থাকে r1 মাইনাস r2 কে বার করো। r1 মাইনাস r2 সমান হবে মাইনাস m v স্কয়ার বাই r, এটা তো আছে, আর h বাই s। এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিতে পারো। এটা 1 নম্বর ছিল, এটাকে 3 নম্বর। 2 নম্বর সমীকরণে দেখো r1 প্লাস r2 সমান mg, আর 3 নম্বর নতুন যে সমীকরণটা বের হলো সেখানে r1 মাইনাস r2 সমান কিছু একটা। এই দুটো সমাধান করে r1 আর r2 এই দুটোর মানগুলো বের করে নেওয়া যাবে। সরাসরি যদি 2 আর 3 যোগ করে দাও দেখো r2 টা কাটা যাবে, r1 বেরিয়ে যাবে। ওইটা একটু বার করো প্রথম। ছবিটা আমি মুছছি এই সাইডে। আচ্ছা 2 প্লাস 3 যদি করি, 2 প্লাস 3 যদি করা হয়, আচ্ছা 2 প্লাস 3 করলে r2 টা কাটা গেল, r1 সমান দেখো বেরোবে হাফ ইনটু mg মাইনাস m v স্কয়ার বাই r ইনটু h বাই s। এই আর যদি 2 মাইনাস 3 করো তাহলে দেখো r2 বেরিয়ে যাবে। r2 সমান একই টাইপের করবে হাফ ইনটু mg প্লাস m v স্কয়ার বাই r ইনটু h বাই s। এখন আমাদের উল্টে না যাওয়া শর্ত এখন কিছু বেরোয়নি, এরপর বেরোবে। মানে r1 আর r2 সমীকরণ দুটো যদি খেয়াল করো তাহলে r2 দেখো দুটো টার্মের যোগফল, এই r2 এর মানটা কিন্তু কখনোই 0 হতে পারে না, ঠিক আছে? কিন্তু r1 এর মানটা যে দুটো টার্মের বিয়োগফল, এইটা 0 হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? কি রকম হবে না, r1 টাকে আচ্ছা প্রথমে আমি লিখে নিচ্ছি তারপরে এক্সপ্লেন করছি, ঠিক আছে? উল্টে না যাওয়ার শর্ত হবে এই r1 এর মানটা, r1 এর মানটা অতি অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। উল্টে না যাওয়ার শর্ত কেন আসছে না, উল্টানো শর্ত হচ্ছে r1
এই টার্মটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। r1 টা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, দেখো এখান থেকে কি আসছে, r1 টা মানে এই পুরো টার্মটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে নিশ্চয়ই mg টা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হবে m v স্কয়ার বাই r ইনটু h বাই s। দেখো দুটো সাইড থেকে m টা ক্যান্সেল করে যাবে, এখান থেকে v এর একটা মান বেরোবে, v টা লেস দ্যান অর ইকুয়াল টু হতে হবে রুট ওভার, যদি m গুলো ক্যান্সেল করে যায় am বাকি v বাঁচিয়ে বাকিগুলোকে সমস্ত এদিকে নিয়ে চলে আসো, r টা এদিকে আসবে, তাহলে g ইনটু r এটা তো থাকলোই, আরেকটা h s বাই h এটুকু পড়ে থাকবে, s বাই h ইনটু g ইনটু r। এখন সিচুয়েশনটাতে আসা যায়, কি ঘটনা উল্টে না দেওয়া শর্ত, ছবিটা ছিল এরকম যে এই একটা গাড়িটা টার্নিং নিচ্ছিল এরকম কোন একটা রাস্তা বরাবর, এদিক দিয়ে আসছিল, ওইদিকে টার্নিং নেবে, এই ছিল দুটো চাকা, এইখানে একটা চাকা আর এইখানে একটা চাকা, এই দুটো চাকা যে যে বলগুলো প্রযুক্ত হচ্ছিল, এইখানে একটা লম্ব প্রতিক্রিয়া, এইখানে একটা লম্ব প্রতিক্রিয়া, এটা r1 ধরেছিলাম, এইটা r2 ধরেছিলাম, আর ঘর্ষণ বলগুলো ছিল, ঠিক আছে, ঘর্ষণ বলগুলো আপাতত দরকার নেই। এটা মেঝেটা এইদিকে টার্নিং নিচ্ছিল, এখন r2 টা 0 হওয়ার সম্ভাবনা নেই, r2 মানে এই চাকার উপর লম্ব প্রতিক্রিয়া বলটা 0 হবে না, কিন্তু r1 টার একটা 0 হওয়ার সম্ভাবনা আছে, এই দুটো টার্ম যদি একটার একটা সমান হয়ে যায় তার মানে r1 টা 0 হয়ে যাবে। r1 0 হয়ে যাওয়া মানে কি, r1 0 হয়ে যাওয়া মানে কোনো রকম কোনো লম্ব প্রতিক্রিয়া নেই। কখন লম্ব প্রতিক্রিয়া থাকবে না, না যদি এটা মাটি থেকে ডিটাচ হয়ে যায়, এই চাকাটা খানিকটা উপরের দিকে উঠে গেল, মাটির সাথে কোনো সংস্পর্শ নেই, মাটির সাথে যদি সংস্পর্শ না থাকে তাহলে লম্ব প্রতিক্রিয়া থাকবে না, আর মাটির সাথে সংস্পর্শ না থাকা মানে কি, চাকাটা উপর দিকে উঠে যাওয়া মানে গাড়িটা এবার হেলে গেছে খানিকটা, এরপরে উল্টে যাবে, তাহলে উল্টে না যাওয়া শর্তটা কি দাঁড়ালো, যে r1 টাকে কখনোই কিন্তু 0 হওয়া যাবে না, r1 টাকে অতি অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। গ্রেটার দ্যান 0 হওয়া মানে কি, চাকাটা মাটির সংস্পর্শে থাকবে, আর 0 হয়ে যাওয়া মানে কি, চাকাটা ডিটাচ হয়ে যাবে, এরপর চাকাটা ডিটাচ হয়ে যাওয়া মানে গাড়িটা এবার ঘুরে গেছে, এবার উল্টাতে শুরু করবে, তাহলে এইটা হচ্ছে উল্টে না যাওয়া শর্ত। এইরকম কিছু একটা বেরোলো, v টা r1 টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করে v বেগের মানটা এরকম বেরোলো, যে বেগটাকে এর থেকে খানিকটা কম হতে হবে, তবে গিয়ে পরে উল্টাবে না। এখন যেহেতু এটা উল্টে না যাওয়া শর্ত, এটা v সাফিক্স দিয়ে r দিচ্ছি, r মানে হচ্ছে রোলিং, ঠিক আছে, রোলিং মানে একটা ঘূর্ণন গতি, তাই এটাকে r নাম দিলাম। এই হচ্ছে ক্যালকুলেশন এবং উল্টে না যাওয়া শর্ত। এবং যেটা মেইনলি দেখতে হবে সেটা হচ্ছে এর আগে পিছলে না যাওয়া শর্ত একটা বের করা হয়েছিল, প্রথমে ফর্মুলাটা লিখেছিলাম, পিছলে না যাওয়া শর্তের ফর্মুলাটা কি ছিল, ছিল বেগ v সাফিক্স দিয়ে s সমানুপাতিক হলো মিউ জি r, আর এই ক্ষেত্রে না উল্টানো শর্ত, এটা vs টাকে লেস দ্যান ইকুয়াল টু হতে হবে, আর না উল্টানো শর্ত যেটা বেরোলো v সাফিক্স দিয়ে r, এটাকে লেস দ্যান অর ইকুয়াল টু হতে হবে s বাই h ইনটু gr। এই দুটো সমীকরণ দেখো মোটামুটি একই টাইপের, এখানেও gr আছে এখানেও gr আছে, শুধু পার্থক্য একটাই, এখানে একটা মিউ বলে টার্ম এসেছে, এখানে s বাই h বলে একটা টার্ম এসেছে। এই s আর h টা একটু খেয়াল রাখবে, কি s টা কি, s টা হচ্ছে দুটো চাকার যেটা মধ্যবর্তী দূরত্ব তার অর্ধেক, আর h টা কি, h টা হচ্ছে মাটি থেকে ভর কেন্দ্রটা কতটা উচ্চতাতে আছে সেই হাইটটা হচ্ছে h। এখন একটা গাড়ি যখন তৈরি করা হয় তখন কোন জিনিসটাকে খেয়াল রাখা হয়, আমরা কি চাইবো, যে আমি খুব হাই স্পিডে টার্নিং নিচ্ছি, গাড়িটা
পিছলে যাওয়ার আগেই উল্টে যা, নাকি উল্টে যাওয়ার আগে পেছলাতে শুরু করো তারপরে উল্টাবে, কোনটা আমাদের পক্ষে সবথেকে বেশি সেফটি? যদি আমি টার্নিং নিচ্ছি, গাড়িটা হঠাৎ করে উল্টে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না, গাড়িটা উল্টে গেল, মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। আর যদি টার্নিং নিচ্ছি, নিতে দেখো প্রথমে গাড়িটা স্কিড করতে শুরু করলো, পিছলাতে শুরু করলো, তখন আমার একটা সুযোগ থাকবে যে গাড়িটা স্পিডটাকে একটু কমিয়ে নেওয়া যায়, তাহলে পিছলাবে না। ঠিক আছে, তাহলে প্রথমে যদি পিছলাতে শুরু করে, তাহলে আমি গাড়িটার স্পিডটাকে কমিয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে পারবো। আর আমি হাই স্পিডে টার্নিং নিচ্ছি, আমার কোনো কিছু বোঝার আগেই গাড়িটা উল্টে গেল, তাহলে সেটা দুর্ঘটনা অনেক বেশি ঘটবে। তার মানে আমাদের এক্সপেক্ট যেটা করব যে গাড়িটা উল্টে যাওয়ার আগে যেন পিছলে যায়, তাহলে গাড়িটাকে কন্ট্রোল করা যাবে, আমরা স্পিডটাকে কমিয়ে কন্ট্রোলে আনতে পারবো। তাহলে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে উল্টে যাওয়ার আগে পিছলে যা। কারণ এটা যদি চাই, তাহলে কি হতে হবে, এই দুটো বেগের মধ্যে অতি অবশ্যই ভি আরটাকে গ্রেটার দেন ভিএস হতে হবে। মানে উল্টে যে বেগে গেলে উল্টে যাবে, ধরে নেওয়া যাক যে একটা গাড়ি যদি 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে এ উল্টে যাবে। আর গাড়িটা যদি 80 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে পিছলে যাবে। তাহলে আমি গাড়ির স্পিড বাড়াতে থাকলাম, 70 থেকে 70 80 কিছু ঘটনা ঘটবে না, যেই 80 ক্রস করবে গাড়িটা পিছলাতে শুরু করবে, কিন্তু উল্টাবে না। 90 কিলোমিটার পার আওয়ার বেগে কি হবে, গাড়িটা পিছলে যাবে কিন্তু তাও উল্টাবে না। তখন আমি কি করব, ব্রেকটা দেবে, গাড়ির স্পিডটাকে 80 থেকে কমিয়ে দেব। তার মানে কখনোই এই কন্ডিশনে আসতে দেব না যে গাড়িটা উল্টে গেলে তাহলে বড় দুর্ঘটনা হয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে তোমার ভিআর টা, এইটা হচ্ছে ভিএস টা, ভিআর টাকে ভিএস থেকে বেশি হতে হবে অবশ্যই। আর যদি উল্টো ঘটনাটা ঘটে যে 100 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে গাড়িটা পিছলে যাবে আর 80 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে উল্টে যাবে, তার মানে তুমি স্পিড বাড়াচ্ছ, যেই 70 থেকে 80 ক্রস করবে গাড়িটা প্রথমে গেল উল্টে, তারপর কন্ট্রোল করার কোনো সুযোগ থাকবে না। তাহলে অতি অবশ্যই পিছলে যাওয়ার বেগটা উল্টে যাওয়ার বেগের থেকে কম হতে হবে, তার মানে ভিআরটা গ্রেটার দ্যান ভিএস হতে হবে। এখন এই সমীকরণ শর্তটা থেকে কি পাবে সেটা দেখো, ভিআর এর মানটা যদি বসাও, ভিআর মানে হচ্ছে রুট ওভার অফ এস বাই এইচ ইনটু জিআর, এটা গ্রেটার দ্যান হতে হবে রুট ওভার অফ মিউ জি আর। জিআর জিআর দেখো কাটা যাবে, আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এস বাই এইচ, এটা গ্রেটার দ্যান হতে হবে মিউ। গাড়ি তৈরি করার সময় এই শর্তটাকে একটু মাথায় রাখা হয়। মিউটা কি, মিউটা হচ্ছে চাকা আর রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক। এই চাকা আর রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা মোটামুটি 0.8 এর কাছাকাছি, মোটামুটি ভ্যারি করতে পারে, ঠিক আছে, 0.8 এর কাছাকাছি। তার মানে s বাই h এই দুটোর অনুপাতটাকে এমন ভাবে চুজ করা হয় যাতে s বাই h এর মানটা অন্ততপক্ষে 0.8 এর থেকে বেশি হয়, ঠিক আছে। এবার যেমন যেমন সেই জন্য শর্ত প্রয়োজন, সেই শর্তটা ফিল আপ করতে হবে। s টা বড় h টা ছোট, বা s টা ছোট h টা বড়, যা করার প্রয়োজন। এখানে যেহেতু অনুপাতটা এটা থেকে বেশি হতে হবে, মানে অনুপাতটা আমি 1 করে দিতে পারি, ঠিক আছে, 1 করে দিতে পারি, দুটো সমান রাখতে হবে। কিংবা তার থেকেও যদি বেশি করতে চাই, তাহলে s টাকে বড় হতে হবে, h টাকে ছোট হতে হবে। তাহলে একটা গাড়ির ক্ষেত্রে s টা যদি গ্রেটার দ্যান h হয়, তাহলে গাড়িটা কখনোই মানে পিছলে যাওয়ার আগে উল্টে যাবে না। এইটা হচ্ছে সবথেকে সেফ শর্ত। s টা কি, দুটো চাকার মধ্যবর্তী দূরত্ব, আর h টা হচ্ছে হাইটটা। এটা একটু খেয়াল রাখবেন। এটার সাথে আমাদের বৃত্তীয় গতি চ্যাপ্টার শেষ, আর কোনো টপিক নেই এক্ষেত্রে পড়ার মতো।
বা কোশ্চেন আসার মতো।